কে বলে কি ভালোবাসা শুধুমাত্র মানুষে মানুষেই হয়? তারাই বা বলে কি শুধুমাত্র একটি মানুষই অন্য মানুষের সাথে সুখ দুঃখ এইসব ভাগ করে নিতে পারে। ভালোবাসার যদি আসল মর্ম বুঝতে হয় তাহলে একটি মানুষ ও একটি প্রাণীর মধ্যে ভালোবাসা দেখা দরকার, কারণ তাদের ভালোবাসা একটি মানুষের প্রতি নিঃস্বার্থ হয়। ঠিক এমনই একটি মানুষ ও একটি প্রাণীর মধ্যে ভালোবাসার গল্প নিয়ে চলে এলাম, যেটি দেখার পরে হয়তো একটি প্রাণীর প্রতি একটি মানুষের ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে যাবে। আজ আমরা শুনতে চলেছি 2019-এ মুক্তিপ্রাপ্ত জঙ্গলি মুভির গল্প, যার আইএমডিবি রেটিং 5.5 আউট অফ 10। তো চলো আর দেরি না করে এই সুন্দর গল্পটিকে শুরু করে ফেলা যাক। গল্পটি শুরু হয় একটি সুন্দর জায়গা এবং অনেকগুলি হাতিকে দেখিয়ে, আর সাথেই তাদের মধ্যে একটি হাতির পিঠে আমরা বসে থাকতে দেখি শঙ্করাকে, যাকে সবাই শঙ্কু বলে ডাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে একটি বয়স্ক লোক এসে পৌঁছয় এবং বলে কি তার স্ত্রীর 10 বছরের বাৎসরিক হবে, অর্থাৎ তার স্ত্রী আজ থেকে 10 বছর আগে মারা গিয়েছিল। সেই কারণে তারই স্মৃতিতে প্রায় 10 বছর পরে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু তার সন্দেহ কি তার ছেলে তার মায়ের এই অনুষ্ঠানে আসবে না, কারণ যখন এই বয়স্ক লোকের স্ত্রী মারা যায় তখন তার ছেলেও বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং সেই দিনের পর থেকে আর কোনোদিনও সে বাড়ি ফেরেনি। এমনটি শুনে শঙ্কু সেই বয়স্ক লোককে বলে কি আপনি তাকে ফোন করছেন না কেন? আমার মন বলছে কি এইবার আপনি যদি ফোন করেন তাহলে নিশ্চয়ই আপনার ছেলে আসবে। এমনটি শুনে সেই বয়স্ক লোকটি রাজি হয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ করে তারা দুজনেই দেখে কি তাদের মাথার ওপরে একটি ড্রোন উড়ছে, যা দেখে শঙ্কু সেই ড্রোনটির দিকে নিশানা করে একটি পাথর ছোড়ে, যে কারণে একটি ড্রোন তো নষ্ট হয়ে যায়, কিন্তু আরেকটি ড্রোন তাদের দুজনের সাথে সাথেই সেইখানে উপস্থিত আরো অন্যান্য হাতিদেরও ভিডিও করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি কি সেই ড্রোন দুটি কাদের। সেই ড্রোন দুটির মধ্যে একটি ড্রোন একটি ব্ল্যাক মার্কেট ডিলারের এবং অন্য ড্রোনটি একটি শিকারী দলের। হাতিগুলিকে ড্রোনে করে দেখার পরে সেই ডিলার সেই শিকারীকে বলে কি এই হাতি দাঁতের ব্ল্যাক মার্কেটে মূল্য প্রায় 1.5 কোটি টাকার, কিন্তু যেই হাতিকে আমি এখন দেখতে পাচ্ছি তার মূল্য প্রায় 10 কোটিরও ওপরে হবে। তাই তুমি যদি আমাকে সেই হাতি দাঁত এনে দিতে পারো তাহলে আমি তোমাকে 10 কোটি টাকা দেব। এমনটি শুনে শিকারী দলের প্রধান, যার নাম কেশব, সে রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আমরা একজন পশু চিকিৎসককে দেখি, যার নাম রাজ, এবং যে সেই বয়স্ক লোকটিরই ছেলে। কিছুক্ষণের মধ্যে চিকিৎসার কাজ শেষ করে রাজ হসপিটাল থেকে বেরিয়ে আসে এবং সে ব্যায়ামাগারের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু ব্যায়ামাগারে পৌঁছে রাজ দেখে কি তার ফোনে তার বাবার ফোন আসছে, কিন্তু সে তার বাবার ফোনকে তোলে না। কিন্তু তখনই তার ফোনে একটি ভয়েস মেসেজও ঢোকে, যেটিকে প্লে করতে সে বুঝতে পারে কি তার বাবা তাকে তার মায়ের বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রণ করবে বলেই ফোন করছে। এরই সাথে রাজের বাবা রাজকে এটাও বলে কি তুমি আমার উপরে রাগ করে থাকতে পারো, কিন্তু তুমি তোমার মায়ের অনুষ্ঠানে আসবে না, এমনটা করো না। এই সমস্ত কথাগুলি শোনার পরে রাজ ব্যায়ামাগারে ঢোকে এবং ব্যায়াম করতে করতেই তার বাড়ির কথা মনে করতে থাকে। কিন্তু ব্যায়াম শেষ করার কিছুক্ষণের মধ্যেই তার কাছে একটি মীরা নামের মেয়ে আসে এবং বলে কি তুমি যদি পারো তাহলে আমাকে তোমার বাবার কাছে প্লিজ নিয়ে চলো, যাতে আমি তার এবং তার হাতির পার্কের ওপরে একটি কাহিনী লিখতে পারি। কিন্তু রাজ মীরার কথায় রাজি হয় না এবং তাকে বলে কি তুমি যদি পারো তাহলে তার কাছে চলে যাও এবং সেইখানে গিয়ে তার ইন্টারভিউ নিয়ে নাও। কিন্তু মীরা বলে কি না, তুমি প্লিজ আমাকে নিয়ে চলো। যা শুনে রাজ রাজি হয় না, কিন্তু মীরা রাজের পিছু ছাড়ে না এবং সে রাজকে মানানোর পুরো চেষ্টা করতে থাকে। রাজের বাবার মেসেজ পাওয়ার পরে রাজ একটু ভাবুক হয়ে যায়, যেই কারণে রাজ পরদিন সকালে একটি বাস ধরে তার বাবার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু রাজের পিছু নিতে নিতে মীরাও সেই বাসের পেছনের সিটে চেপে রাজের গ্রামে গিয়ে পৌঁছয়। মীরা সেই গ্রামে পৌঁছবে বলেই আগে ভাগে সে একটি ট্যাক্সি বুক করে রাখে, যেই কারণে সে তার ট্যাক্সি ড্রাইভারের সাথে বেরিয়ে পড়ে রাজের বাবার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু অন্যদিকে রাজ আসবে বলে রাজকে নেওয়ার জন্যে শঙ্কু একটি নৌকোয় করে এসে পৌঁছয়, যে কারণে রাজ শঙ্কুর সাথে তার বাবার বাড়ির উদ্দেশ্যে নৌকোয় করে রওনা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে শঙ্কু এবং রাজ তার বাবার এলিফ্যান্ট সেঞ্চুরিতে এসে পৌঁছয়, যেখানে ফিরে তার দেখা হয়ে যায় তারই ফেলে আসা কিছু মানুষের সাথে এবং তার বাবার সাথে।
সবার সাথে দেখা করার পরে রাজ তার বাবার সাথে গিয়ে পৌঁছয় একটি দিদি নামের হাতির সাথে দেখা করতে, যেখানে গিয়ে রাজ জানতে পারে কি সেই হাতির কিছুদিনের মধ্যেই একটি ছোট বাচ্চা হতে চলেছে। যা শুনে রাজ খুব খুশি হয়ে যায় এবং তারই সাথে সে জানতে পারে কি সেই হাতি বাচ্চাটির বাবা তারই ছোটবেলার একটি প্রিয় হাতি ভোলা, এবং যে সেই এলাকার সব থেকে বড় হাতি এবং দলের সর্দারও। এমনটি শোনা মাত্রই রাজ তারই ফেলে যাওয়া একটি বাইককে নেয় এবং ভোলার সাথে দেখা করার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অন্যদিকে আমরা মীরাকে দেখি যে হেলতে দুলতে রাজের বাড়িতে এসে পৌঁছয়। মীরাকে দেখে রাজের বাবা তাকে একটি রুমে থাকার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু মীরা বলে কি না, দরকার নেই, আমি এইখানেই বাইরে টেন্ট লাগিয়ে থাকবো। যা শুনে রাজের বাবা রাজি হয়ে যায়। রাজ ভোলাকে খুঁজতে জঙ্গলের পথ ধরে এগোতে থাকে এবং সে এগোতে এগোতেই ভোলা এবং তার ছোটবেলায় কাটানো সমস্ত স্মৃতি আবারও মনে করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রাজ ভোলার কাছে গিয়ে পৌঁছয় এবং সে দেখে কি ভোলা সেই ছোট্ট ভোলা আর নেই, সে আগের তুলনায় অনেক বড় হয়ে গিয়েছে। এমনটি দেখে রাজ কিছু কৌশলের মাধ্যমে নিজের কথা ভোলাকে মনে করায় এবং তারপরে ভোলা এবং রাজ দুজনে মিলে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। কিন্তু এই সমস্ত কিছু একটি ড্রোনের মাধ্যমে সেই শিকারীর দল অর্থাৎ কেশবের দল দেখতে থাকে। ভোলার সাথে দেখা করার পরে রাজ সন্ধেবেলায় তার নিজের বাড়িতে ফেরে, যেখানে রাজের বাবা রাজকে এক কাপ চা করে দেয়, সেটাও আবার তার মায়ের মতো করে। এত কিছু হয়ে যাওয়ার পরে দিন চলে আসে রাজের মায়ের বাৎসরিকের, যার কারণে রাজের বাড়ি সুন্দর সাজে সেজে ওঠে এবং সেখানে যা কিছু হচ্ছে সবকিছুই মীরা তার ক্যামেরায় রেকর্ড করতে থাকে। সেদিন আমরা রাজের একটি বন্ধুকেও রাজের বাড়িতে আসতে দেখি, যার নাম দেব এবং যে একজন বনরক্ষক। তারা সকলে খুবই উৎসাহের সাথে সেই অনুষ্ঠানে যোগদান করে এবং তারই সাথে সেখানকার সমস্ত হাতিগুলিকে সুন্দর সজ্জায় সজ্জিত করে দেয়। এমনই চলতে চলতে রাত্রি ঘনিয়ে আসে, যখন আমরা সেইখানে একটি বয়স্ক লোককে মদ্যপ অবস্থায় প্রবেশ করতে দেখি। লোকটিকে দেখতে বয়স্ক এবং মাতাল হলে পরেও তিনি একজন শিক্ষাগুরু, যে রাজ এবং তার বন্ধু দেবকে এবং তারই সাথে সেই জায়গার সমস্ত বাচ্চাদেরকে অস্ত্র শিক্ষা দিয়েছিল। লোকটির নাম গজগুরু এবং যিনি দেবের বাবাও। লোকটি সেইখানে পৌঁছয় এবং সেখানে পৌঁছে রাজকে দেখে ভাবুক হয়ে যায় এবং তারই সাথে সে সেই জায়গায় কি পরিস্থিতি চলছে, কিভাবেই সেখানকার জন্তু জানোয়ারদেরকে মেরে ফেলা হচ্ছে তার সম্বন্ধে দুঃখ প্রকাশ করে। গজগুরুর কাছ থেকে এরম কথা শুনে রাজও একটু দুঃখিত হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেব তার বাবাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এই সমস্ত কিছু হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে সেইখানে তুফান এসে পৌঁছয়, আর সাথেই রাতের অন্ধকারে কেশবের শিকারী দল ভোলার হাতি দাঁতের শিকার করতে সেই জঙ্গলে এসে পৌঁছয়। কিছুক্ষণের মধ্যেই তারা ভোলা সমেত ভোলার দলকে আটক করে নেয়, যা দেখে ভোলা খুব জোরে চিৎকার করে, যার আওয়াজ এসে পৌঁছয় দিদি নামের সেই হাতির কানে। ভোলার আওয়াজ শোনা মাত্রই দিদি তার শিকলকে ছিঁড়ে রাজের বাড়ি থেকে সেই জঙ্গলের দিকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, যার কারণে শিকল ছিঁড়ে যাওয়ার আওয়াজে রাজের বাড়ির সকলে জেগে যায় এবং তারই সাথে রাজের বাবা দিদিকে সেইখানে না দেখতে পেয়ে তার জিপে করে বেরিয়ে পড়ে দিদিকে খুঁজতে। রাজের বাবা দিদিকে খোঁজার জন্য গাড়ি করে তার পিছু তো করতে থাকে, কিন্তু রাজের বাবার গাড়ির চাকা ফেসে যায় সেই জঙ্গলের কাদার মধ্যে, যা দেখে রাজের বাবা গাড়িকে সেইখানেই ছেড়ে হাঁটা পথেই খুঁজতে বেরিয়ে পড়ে দিদিকে। কিছুক্ষণের মধ্যে কেশব সমেত সেই শিকারীর দল সমস্ত হাতিগুলিকে একে একে গুলি করে মেরে ফেলতে থাকে এবং এরই সাথে সবশেষে ভোলাকেও কেশব তার মাথায় গুলি করে মেরে ফেলে এবং সাথেই কেটে ফেলে ভোলার সেই সুন্দর দুটি দাঁতকেও। কিছুক্ষণের মধ্যেই দিদি তার বর ভোলাকে খুঁজে ফেলে এবং এসে দেখে কি সে আর এই পৃথিবীতে নেই। অন্যদিকে দিদির পিছু নিতে নিতে রাজের বাবাও সেখানে এসে পৌঁছয় এবং এসে ভোলাকে সেইখানে মরে পড়ে থাকতে দেখে, আর তারই সাথে দেখতে পায় ভোলার খুনি কেশবকে। কেশবকে সেইখানে দেখেই রাজের বাবা তাকে প্রশ্ন করে কি তুমি কে, কিন্তু কেশব কোনো উত্তর দেয় না, উল্টো সে রাজের বাবাকে সেইখানেই গুলি করে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যে সেই বর্ষা রাতে রাজ, দেব, শঙ্কু, মীরা এবং বাকি সমস্ত ফরেস্ট অফিসার্সরা সেইখানে এসে পৌঁছয় এবং দেখে ভোলার হাতির দল এবং তারই সাথে রাজের বাবাও মারা গিয়েছে।
এমনটি দেখে রাজ প্রচণ্ড রেগে যায় এবং বলে কি আমি কাউকে ছাড়বো না। ভোলা এবং তারই সাথে আমার বাবার মৃত্যুর বদলা তো আমি নেবই নেব। এমনটি দেখা মাত্রই দেব সেই জঙ্গলের সমস্ত বেরিয়ে যাওয়ার রাস্তাগুলিতে পুলিশের নাকা চেকিং লাগিয়ে দেয়, যাতে সেই শিকারীর দল হাতির দাঁতকে নিয়ে সেই জঙ্গল থেকে না বেরিয়ে যেতে পারে। দেব পুলিশের নাকা চেকিং তো লাগিয়ে দেয়, কিন্তু তাও কেশব নির্দ্বিধায় তার গাড়ি করে সেই চেকিং এর মাঝখান দিয়ে বেরিয়ে যায় এবং তার গাড়ি থেকে কিছু ধরাও পড়ে না। পরদিন সকালে পুলিশের খবর আসে কি পুলিশের দল সেই হাতির দাঁতগুলিকে বাজেয়াপ্ত করে নিয়েছে এবং সেগুলিকে জ্বালিয়ে ফেলা হচ্ছে, যা শুনে সকলে একটু শান্তি অনুভব করে এবং সাথেই রাজ, তার পরিবার এবং তারই সাথে সমস্ত সেই জঙ্গলের হাতির দল রাজের বাবার ক্রিয়াকর্মে এসে উপস্থিত হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে এক দল পুলিশ এসে উপস্থিত হয় এবং তারা রাজকে বলে কি তার বাবা এই সমস্ত হাতি দাঁত কেনা বেচার কাজে যুক্ত ছিল, যা শুনে রাজ প্রচন্ড রেগে যায় এবং সেই পুলিশের কলার ধরে নেয়, যার কারণে তারা রাজকে বন্দি বানিয়ে থানায় নিয়ে যায়। থানায় পৌঁছে রাজ বুঝতে পারে কি আসলে পুলিশরা কি চাইছিল। থানায় পৌঁছানোর পরে রাজের হাতে কড়া লাগিয়ে সেই টেবিলের সাথে বেঁধে দিয়ে রাজকে তারা একটি পেপারে সাইন করতে বলে, যেখানে লেখা থাকে কি তার বাবা এই সমস্ত হাতি দাঁতের কেনা বেচার কাজে যুক্ত ছিল। এই সমস্ত কিছু দেখে রাজ বুঝে যায় কি পুলিশেরাও এই সমস্ত কালোবাজারির কাজে যুক্ত আছে, যা দেখে রাজ সেই কাগজে সাইন করে না। সাইন না করাতে পুলিশেরা রাজকে মারারও চেষ্টা করে, কিন্তু উল্টো রাজ হাত বাঁধা অবস্থাতেই সেইখানে উপস্থিত সকল পুলিশের ধোলাই করে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে শঙ্কু এবং মীরা দিদিকে সাথে করে নিয়ে আসে এবং একটি শেকলকে দিদির সাথে বেঁধে সেই পুলিশ স্টেশনের দেওয়ালকে ভেঙে ফেলে, যেখান দিয়ে রাজ সেই পুলিশ স্টেশন থেকে বেরোতে সক্ষম হয়। সেখান থেকে পালিয়ে যাওয়ার পরে ভোলা, মীরা এবং শঙ্কু একটি জায়গায় দাঁড়ায় এবং মীরার তোলা ক্যামেরাতে পুলিশের হাতি দাঁত জ্বালিয়ে দেওয়ার ভিডিও দেখে। কিন্তু ভিডিওটি দেখার সাথে সাথে রাজ বুঝে যায় কি যেই হাতি দাঁতগুলিকে পুলিশেরা জ্বালাচ্ছে সেই হাতি দাঁতগুলি আসল হাতি দাঁত নয় এবং সেগুলি মোটেই ভোলার হাতি দাঁত তো নয়। এমনটি দেখা মাত্রই রাজ বুঝে যায় কি নিশ্চয়ই শিকারীর দল হাতি দাঁতকে তাদের সাথে নিয়ে যায়নি, তারা নিশ্চয়ই সেই দাঁতকে সেই জঙ্গলের মধ্যেই কোথাও লুকিয়ে রেখে দিয়ে গিয়েছে। এমনটি দেখা মাত্রই রাজ গাড়িতে করে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে যেখানে ভোলাকে মেরে ফেলা হয়েছিল। অন্যদিকে মীরা এবং শঙ্কু গিয়ে পৌঁছয় দেবের কাছে, যেখানে গিয়ে রাজ কোথায় গিয়েছে তারা দেবকে জানিয়ে দেয় এবং সাথেই রাজকে সাহায্য করতে বলে, যা শুনে দেব রাজের কাছে যাওয়ার জন্য তার গাড়ি করে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে রাজ সেই জায়গায় গিয়ে পৌঁছয় যেখানে ভোলাকে মারা হয়েছিল। রাজ সেই জায়গারই কাছাকাছি কিছু জায়গায় খুঁজতে খুঁজতেই ভোলার সেই দাঁতের সন্ধান পেয়ে যায় এবং তারই সাথেই সেই জায়গার ছোটবেলার কিছু সুন্দর মুহূর্তগুলিকেও মনে করতে থাকে, যেখানে আমরা গাজগুরুকে, ভোলা এবং দেব সমেত সেই এলাকার আরো অনেক বাচ্চাদেরকে অস্ত্র শিক্ষা দিতে দেখি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেব সেখানে পৌঁছয়, যা দেখে রাজ দেবকে বলে কি সে হাতি দাঁতগুলিকে পেয়ে গেছে, এবার তাদেরকে সেই হাতি দাঁতগুলিকে রক্ষা করতে হবে। কিন্তু দেব বলে কি না, রক্ষা করার কোনো দরকার নেই, আমরা এই হাতি দাঁতগুলিকে সেই শিকারীর দলকে দিয়ে দেব, কারণ তারা না অনেক খারাপ লোক। এমনটি শুনে রাজ বুঝে যায় কি দেবও নিশ্চয়ই শিকারীর দলের সাথে যুক্ত রয়েছে। এমনটি দেখার সাথে সাথেই রাজ আবারও রেগে যায়, যার কারণে রাজ এবং দেবের মধ্যে লড়াই হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেইখানে সেই শিকারীর দল এসে পৌঁছয় এবং দেবকে গুলি করে মেরে ফেলে আর সাথেই শঙ্কুকে বন্দি বানিয়ে নেয়। অন্যদিকে মীরা একটি ঝোপের আড়াল থেকে এই সমস্ত জিনিসের ভিডিও করতে থাকে। শিকারীর দল সেখানে এসে পৌঁছয় এবং তারা রাজের কাছ থেকে সেই হাতির দাঁত দুটিকে চায়, কিন্তু রাজ সেই হাতি দাঁতগুলিকে না দিতে চাওয়াতে শিকারীর দল রাজকেও গুলি করে দেয়। এমনটি দেখা মাত্রই মীরা দৌড়ে যায় দেবের গাড়ির কাছে এবং সেইখানে গিয়ে সেই গাড়ির সাইরেনকে চালিয়ে দেয়, যার কারণে শিকারীর দল ভাবে কি সেইখানে ফরেস্ট রেঞ্জাররা এসে উপস্থিত হয়েছে, যার কারণে তারা সেই হাতির দাঁতগুলি এবং শঙ্কুকে নিয়ে সেইখান থেকে চলে যায়। শিকারীর দল সেখান থেকে চলে যাওয়ার পরে গাজগুরু এবং মীরা রাজের কাছে গিয়ে পৌঁছয় এবং তার চিকিৎসা করে এবং তারই সাথে গাজগুরু তার ছেলের চিতায় আগুন লাগিয়ে দেয়। পরদিন সকালে জ্ঞান ফিরতেই রাজ শঙ্কুর খোঁজ নেয় এবং জানতে পারে কি সেই শিকারীর দল শঙ্কুকে তাদের সাথে নিয়ে গেছে, কিন্তু রাজ বা কেউ জানে না কি তারা শঙ্কুকে কোথায় নিয়ে গেছে। কিন্তু তখনই তারা সেইখানে শিকারীর দলের একটি লোককে মরে পড়ে থাকতে দেখে
এমনটি দেখে রাজ তার কাছে যায় এবং তার মোবাইল ফোন থেকে শিকারের দলরা কোথায় যেতে চলেছে তার খোঁজ পেয়ে যায়। খোঁজ পাওয়ার সাথে সাথেই রাজ বেরিয়ে পড়ে তার বাইকে করে এবং রাজগুরু দিদির পিঠে করে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অন্যদিকে আমরা সেই শিকারীর দলকে দেখি যেখানে বিদেশ থেকে একজন ক্রেতা সেই শিকারীর দলের আড্ডায় এসে পৌঁছয়, কিন্তু সেই সময়ে রাজও তার বাইকে করে সেই শিকারীর আড্ডায় এসে পৌঁছয় এবং বাইরের সমস্ত শিকারীদেরকে মেরে সেই আড্ডাখানার ভেতরে ঢুকে পড়ে। এছাড়া রাজের সাথে সেইখানে মীরা এবং সেই আরেকটি ছেলেও এসে পৌঁছয় এবং তারাও একটি ফাঁকা জায়গা দিয়ে সেই কম্পাউন্ডের ভেতরে ঢুকে পড়ে। রাজ সেই কম্পাউন্ডের ভেতরে ঢোকার সাথে সাথেই হাত পা মুখ বাঁধা অবস্থায় শঙ্কুকে একটি চেয়ারে বসে থাকতে দেখে, যা দেখে রাজ শঙ্কুর কাছে যায় এবং তার হাত পা মুখ খুলে দেয়। কিন্তু তখনই শিকারীর দল রাজকে দেখতে পেয়ে যায়, যা দেখে তারা রাজের ওপরে গুলি চালাতে শুরু করে। শিকারীর দল রাজকে দেখার সাথে সাথে তারা মীরা এবং আরেকটি ছেলেকেও দেখতে পেয়ে যায়, যে কারণে শিকারীর দলের সাথে সকলের লড়াই হয়ে যায়। লড়তে লড়তে রাজ প্রায় সেখানে উপস্থিত অর্ধেক লোকেদেরকে মেরে ফেলে, কিন্তু শেষমেশ কেশব তার গুন্ডাদেরকে নিয়ে রাজের ওপরে বন্দুক তাক করে দাঁড়িয়ে যায়। কিন্তু তখনই পেছন থেকে সেই জায়গার দেওয়ালকে ভেঙে দিদি নামের সেই হাতি এবং গাজাগুরু এসে পৌঁছয় এবং তারা দুজনে রাজের সাথে মিলে সেইখানে উপস্থিত বাকি সকল লোকেদেরকে মেরে ফেলে এবং শেষমেশ দিদিও তার বদলা নেয়। কেশবই ভোলাকে মেরেছিল এবং দিদি তা নিজের চোখে দেখেছিল, যেই কারণে দিদি কেশবের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে পড়ে, যার কারণে কেশবের সেইখানেই মৃত্যু হয়। মীরা সারাক্ষণ তার ক্যামেরা দিয়ে লাইভ রেকর্ড করে বলে তার ভিডিও ক্যামেরার সমস্ত রেকর্ডিং সেইখানে উপস্থিত বাকি সমস্ত থানায় ছড়িয়ে পড়ে, যেই কারণে সেইখানকার বাকি পুলিশ স্টেশনের পুলিশ কর্মীরা সেই শিকারীদের আড্ডাখানায় এসে পৌঁছয় এবং হাতিনাতের বিদেশি ক্রেতাদেরকে গ্রেফতার করে নেয়। এই ঘটনাটির প্রায় ৩ মাস কেটে যায় এবং আবারও চলে আসে রাজের মায়ের সেই বাৎসরিকের দিন, আর সাথেই তার বাবারও। তারা সকলে আবারও একটি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে আমরা রাজ, মীরা, শঙ্কু, গাজাগুরু সমেত আরও একজন নতুন অতিথিকে দেখি, দিদি এবং ভোলার বাচ্চাকে, যে নিশ্চয়ই আগামী দিনে ভোলার জায়গাকে পূরণ করে দেবে। আশা করি আজকের এই গল্পটি তোমাদের সকলের ভালো লেগেছে। এরমই আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে আমাদের চ্যানেল সিনেপাঠের সাথে জুড়ে যাও আর উপভোগ করো এরমই আরো সুন্দর সুন্দর গল্প। দেখা হচ্ছে পরের গল্পে, ততক্ষণের জন্য বাই বাই।